বউ বড় না মা বড়? বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না রে পাগলা। আরে চিরঞ্জিতের বিখ্যাত সে ডায়লগ শুনিসনি রে তুই? এই কথা বলে মামা অনেক মজার কিছু বলে ফেলেছেন এই ধারণা করে উচ্চস্বরে হেসে উঠল মামা। আমি মোবাইলের স্ক্রিন থেকে চোখ সরিয়ে মামার দিকে তাকালাম। এই কথাটা আমি অনেকবার শুনলেও আমার কাছে সবচেয়ে নিম্নমানের জঘন্য কথা লাগে এইটা। মামা আমার দিকে তাকিয়ে আছে আমার কোনো উত্তরের আশায়। মামা ধরো, তিন্নির জামাই শিমুলকে নীলার বাবা এই কথাটা বলেছে, তোমার তখন কেমন লাগবে বলো তো? নীলা বউ হয়েছে বলে ভুলে যাও কেন ও কারো মেয়ে? তুমি আমায় নীলাকে ছেড়ে দিতে পরামর্শ দিচ্ছ মামা। আরও কিছু বলবে আমি জানি, কিন্তু আমি সেই সুযোগ দিলাম না, উঠে গেলাম। বাসায় আজ থমথমে পরিবেশ। এমন পরিবেশ বেশ কিছুদিন ধরেই হচ্ছে বাসায়, কিন্তু আজ তা ভয়াবহ রূপ নিল। আমি উঁকি মেরে রান্নাঘরে দেখলাম নীলা আনমনে সবজির তরকারিটা নেড়ে যাচ্ছে। আমি গেলাম, ও বুঝলো, কিন্তু ফিরেও তাকালো না। শুভ্র গোলাপি গালটা তামাতে হয়ে গেছে। আর কেউ না বুঝুক, আমি জানি শুকনো কান্নার দাগ এমন হয়। আমি মায়ের রুমের দিকে গেলাম। মা পা লম্বা করে খাটে হেলান দিয়ে মাথায় এক হাত দিয়ে শুয়ে আছে। আমি গেলাম, মা বুঝতে পারল, কিন্তু কিছু বলল না। আমি চুপচাপ পকেটে হাত দিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। অফিসের আকাশি কালারের শার্টের সাথে অ্যাশ কালারের ফর্মাল প্যান্টটা গায়ে এখনো। কিছু দূরে একটা পার্ক আছে, সেখানে ব্রেঞ্চে গিয়ে বসলাম। সিগারেট খাওয়ার অভ্যাস নেই, তাও আজ হাতে নিলাম। আমি পলাশ, আমার কোনো ভাই বোন নেই। আমি মায়ের অনেক আশার ফল। আমাকে হাই স্কুল পর্যন্ত মাই স্কুলে দিয়ে আসতো। কোচিংয়ে গেলে 2 ঘন্টা বাইরে ফুটপাতে পেপার বিছিয়ে গরমে পাখা হাতে করে করে বসে থাকতো। আমি মানা করতাম, মা শুনতো না। কারণ বড় রাস্তা পার হতে স্কুল কোচিংয়ে যেতে হয়। সেখানে সারাক্ষণ গাড়ি চলতো। আমিও খুব মা ভক্ত ছেলে ছিলাম। পড়ালেখায় ভীষণ ভালো ছিলাম, তেমনি শান্ত। তাই যখন কেউ আমার প্রশংসা করত, মায়ের চোখে মুখে যে হাসির আভা ছড়াতো, তা যেন মায়ের নিজের প্রশংসার মতো। গর্ভে মায়ের মাথা উঁচু হয়ে যেত। কলেজ ভার্সিটি শেষ করে ভালো কোম্পানিতে জবে ঢুকলাম। এরপর শুরু হলো সবার নানা কথা। আমাকে এখনো বিয়ে দিচ্ছে না কেন? মা আঁচলে আর কতদিন আমাকে বেঁধে রাখবে? মা বলতো, আমার সোনার টুকরা ছেলের জন্য তেমন সোনার প্রতিমার মতো মেয়েও তো লাগবে। আমার কোনো পছন্দ ছিল না, তাই মা তার পছন্দ মতোই সুন্দরী শিক্ষিত ভদ্র পরিবারে ভালো মেয়েটা বেছে নিয়ে এলো তার ছেলের জন্য। আমি বলেছিলাম, মেয়ে তো ছোট। মা বলেছিল, খারাপ কিসে মেয়ে? আমি যখন প্রথম দিন নীলাকে দেখেছিলাম হলুদ জামায়, শুভ্র চেহারায় যেন এক শিউলি ফুল লেগেছিল। মায়ের পছন্দের উপর চিরকালই ভরসা ছিল, কিন্তু এই যেন ভাগ্য আমার। যখন ওকে দেখলাম মনে হলো একে ছাড়া আর অন্য কেউ আমার জন্য জন্মায় নেই। যখন ওর হাত আমার হাতে দেওয়া হলো বিয়ের আসরে, তখন ভাবলাম ওর সব সুখের অনুভূতিগুলো এখন আমার দায়িত্ব। প্রথম রাতে যখন ওকে বুকে নিয়েছিলাম, মনে হলো আমায় ভেদ করে কোনো দুঃখকে ওকে ছুঁতে পারবে না, প্রমিস। কিন্তু সংসারের চক্র বড় ভিন্ন। কোনো প্রতিজ্ঞা আমি রাখতে পারিনি। সর্বগুণ সম্পূর্ণ মেয়েটা বউ হতে হতে অকর্মা আর তর্ক করা বেয়াদবে পরিণত হয়ে গেল। প্রথম কেউ কিছু বললে বুকে আঁচড়ে পড়ে কান্না করত। আমি বুকে টেনে নিলেও কখনো জানতে চাইলাম না কি হয়েছিল, কার দোষ। কখনো বলে দিইনি কি করলে আর কারো কথা শুনতে হবে না। অফিস থেকে স্বাভাবিকভাবে রুমে গিয়ে ফ্রেশ হতাম। মায়ের ধারণা আগে আমি নীলার কথা শুনে আসি, তাই মা যখন নীলার অকর্মা হওয়ার গল্প শোনায় আমি নির্বাক হয়ে থাকি। আমার আর নীলার পরিবার একই লেভেলের হলেও আমাদের দুজনের বেড়ে ওঠা সম্পূর্ণ ভিন্ন। নীলার বাবার বদলির চাকরি, তাই একা একা থাকতে হয়েছে ওনাকে অনেক বছর। নিজের কাজ আর ঘরের কাজ করার অভ্যাস ওনার। বিয়ের পর ওদের বাসায় যখন গিয়েছিলাম, তখন দেখলাম নীলার বাবা বিকালবেলা ছাদ থেকে সবার কাপড় তুলে এনে ভাঁজ করে রাখতো, এমনকি নীলার আন্ডার গার্মেন্টসগুলো। আমি তা দেখে লজ্জা পেয়েছিলাম। নীলা নির্বিকার ছিল, কারণ ওদের জন্য এটা স্বাভাবিক ব্যাপার। নীলার মা এককালে চাকরি করতেন, পরে ছেড়ে দিয়েছেন। নীলার মায়ের ধারণা গেস্ট আসলে ভালো করে 2-3টা পদের রান্না করলে সব টেস্ট করে ভালো করে খেতে পারবে। কিন্তু আমাদের বাসায় গেস্ট আসলে খাওয়া হোক না হোক,
টেবিল ভরে যেত নানা পদের বাটিতে, তাই রান্না করতেই যায় সারাদিন। তার উপর খাওয়ার শেষে ক্লান্তি, এই নিয়েও মায়ের সমস্যা। নীলাকে সুযোগ পেলেই কথা শুনিয়ে দেয়। নীলার ভাই সৌরভও কাজ করে, খাবার খাওয়া শেষে রাতের থালা বাসন হাঁড়ি পরিষ্কার করে। আমি নীলাকে বলেছিলাম, তুমি বসে আছো আর সৌরভ এসব করছে। নীলা স্বাভাবিক গলায় বলেছিল, এইটা ওর ডিউটি। নীলা রান্না বসিয়ে স্নান করতে গেল। বাবা ওখানেই ছিল। নীলা বাবাকে বলে গেল, বাবা আর 2 মিনিট পর চুলাটা অফ করে দিয়েন। বাবা হ্যাঁ না কোনো উত্তর দিল না। ইচ্ছে করে চুলা অফ করলো না, কারণ এইটা বেয়াদবির শামিল। নীলা যখন পোড়া গন্ধ পেল দৌড়ে ছুটে এসে চুলা বন্ধ করলো। বাবা তখন পেছন দিকে হাত দিয়ে উঠে চলে গেল। নীলা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। সে যে নিজেকে এই পরিবারের সবার আপন হতে পারছে না, এটাই তার সাক্ষী ছিল। তাই নীলা কখনো কোনো সুযোগ ছাড়তো না মাকে কথা শোনাতে। নীলার এক্সাম ছিল, তাই আমাকে ওর অ্যাপ্রন আর 2টা 3 পিস আয়রন করে দেওয়ার জন্য দিল, আমার শার্টের সাথে দোকানে দেওয়ার জন্য। আমি দরজায় গিয়ে আবার চেক করায় নীলার একটা আন্ডার গার্মেন্টস পেলাম। দরজা থেকে চিৎকার করে বললাম, কী রে, তোমার এইটা সহ চলে এলো তো, নিয়ে যাও। নীলা হাতে কলম নিয়ে দ্রুত এসে আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে লুকিয়ে ফেললো ওড়নার নিচে, আর কঠিন চোখে তাকালো আমার দিকে। আমি বুঝলাম না কেন। তখন মা সিরিয়াল দেখতে দেখতে নড়ে চড়ে বসে বলল, বাসায় সব নির্লজ্জ এনে তুলেছি, অন্যদেরও নির্লজ্জ বানাচ্ছে। বাবা পায়ের নখে কি যেন করতে করতে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে সায় দিল। নীলার চোখ রক্তবর্ণ হয়ে গেল। আমি কিছু না বলে বেরিয়ে এলাম। দোষটা আমার ছিল। কিছু না বলে আমি তো ঘরে রেখে আসতে পারতাম, কিন্তু আমি বুঝালাম নিজেকে দোষটা নীলার। ও কেন দেখে দিল না? অফিসের পিকনিক। আমি মাকে বললাম, পরশু পিকনিক, সকাল 9টায় বের হব। নীলা সেদিন সকালে উঠে সব নাস্তা দুপুরের ভাত রেডি করে স্নান করে নীল শাড়ি পরে ভেজা চুলে ছোট ক্লিপ লাগিয়ে কাজল পরে রেডি হয়ে নিল। মাকে বললাম আমরা বেরোচ্ছি। মা বলল, যা না তো, পারমিশন তো নিচ্ছিস না, বউ নিয়ে বের হচ্ছিস, জানাতে এসেছিস। ও মা, এ আবার কেমন কথা? সেদিন তো বললাম আর বিয়ের পর পিকনিকে বউ সহ যাব, এটাই তো স্বাভাবিক। তো আমি মানা করেছি নাকি? যা তোরা। আমি রুমে এসে দেখলাম নীলার ভাঁজ ভাঙা শাড়ি খাটের উপর, ক্লিপ খুলে গেছে, ভেজা চুল লেপ্টে আছে, কাজল ছড়িয়ে গেছে গালে। আমি বললাম, কি রে, তুমি সব খুলে ফেললে কেন? দেরি হচ্ছে তো। নীলার চোখ আবারও রক্তবর্ণ, দাঁত খিচিয়ে বলল, সকাল থেকে যখন সব রেডি করে দিচ্ছিলাম তখন মুখে কুলুপ এঁটে ছিল কেন, এখন মানা করছে? মা শুনে ফেলল। আমি মানা কখন করলাম? দুজনের কথা কাটাকাটি শুরু হয়ে গেল। আমি বিরক্ত হয়ে বললাম, তোমাদের জন্য কোনো কিছু শান্তিমতো করা যায় না। মা, তোমার এখন এটা বলার কি দরকার ছিল? আর নীলা, মা তো মানা করেনি। তোমার এত রাগ করার কি আছে? ধুর, আর ভালো লাগে না। এই বলে অন্য রুমে গিয়ে শুয়ে পড়লাম। এক শুক্রবারে বাসায় ভালো মন্দ রান্না হলো। নীলার ভাই সৌরভ এসেছিল। দুপুরে খাওয়া দাওয়া শেষে আমি তো রুমে ঘুমাতে গেলাম। নীলার ক্লান্ত লাগছিল, তাই সৌরভ থাল ধুয়ে দিচ্ছিল। এই দেখে মায়ের হুঙ্কার, তুমি না পারলে আমায় বলতে, ভাইকে দিয়ে কাজ করিয়ে কি বোঝাতে চাও আমরা সব অকর্মা? সৌরভ বলে যাচ্ছে, মাসি, দিদি বলেনি ওর খারাপ লাগছে, তাই আমি করে দিচ্ছিলাম দিদিকে, এটা কোনো ব্যাপার না। তাও মা চিৎকার করে বলল, খারাপ লাগছে তো আমায় বলতে পারতো। নীলা আবার চুপচাপ এসে সব ধুতে লাগলো। মা বলছে, সরো, আমি ধুয়ে দিচ্ছি। নীলা সরছে না। এটা ওর বেয়াদবি মেনে নিল মা। আমি একটু কান উঁচু করে শুনে আবার শুয়ে পড়লাম। দুপুরের ঘুম কে নষ্ট করে? আমার ছেলে হলো তুলতুল, ওর নাম লেখালিয়ে দুই পরিবারের মন কষাকষি। নীলাদের বাড়ি থেকে নাম দেওয়া হলো নিয়ে দুই পরিবারের মন কষাকষি। নীলাদের বাড়ি থেকে নাম দেওয়াগুলো অর্থহীন, আর বাবা মার দেওয়া নামগুলো বড্ড সেকালে। আজ আমাদের বাড়িতে তুফান সৃষ্টি হয়েছে। মূল ঘটনাটা হলো, আজ দুপুরে মামা এসেছিল। নীলা কাজে ব্যস্ত, আমি অফিসে। বাচ্চা মা সামলাচ্ছে, তা ওকে খাওয়াতে হচ্ছে নীলার। কাল ওর ঘুম হয়নি রাতে। আজকে গেস্ট আসায় ভীষণ বিরক্ত নীলা। ভালো করে সালামও করলো না মামাকে। একবার নাস্তা দিয়ে নীলা রান্না করতে চলে গেল। আবার চা নাস্তা চাওয়াতেই তাড়াতাড়ি প্লেট পরিষ্কার করতে করতে পাকা খোলার খোসাগুলো সেখানেই ফ্লোরে পড়ে রইল। বাবা কিছুক্ষণ পর ওখান দিয়ে যাওয়ার সময় তা দেখে বলল, কাজের কোনো সুন্দর নেই,
এইখানে খোসা ফেলেছে ইচ্ছে করে, যাতে আমরা কেউ পড়ি। নীলা চুলায় মরিচের ঝাল উঠিয়েছিল, তা ফেলে এসে বাবাকে বলল, বাবা, আপনি চাইলে তো নিজেও এই নিয়ে একটু ফেলে দিতে পারতেন, এত কথার কি আছে। মামা বলে উঠল, বাড়ি বৌমা, বাড়ির ছেলেদের কাজ করাতে চাও, তার উপর শ্বশুরের মুখে তর্ক করো। মা বলে উঠল, ওর মায়ের মতো উড়ে বেড়াতে চায় আর কি। ওর মা তো জামাই আর ছেলেকে দিয়ে বাড়ির সব কাজ করায়, আমার ঘরে ওসব হবে না। নীলা আরও ফেপে উঠল, আমার মা বেড়ায় না, ঘরের ছেলেদের শুধু পুরুষ না বানিয়ে মানুষ বানায়, আপনার মতো না, হীনমনের মহিলা কোথাকার। এরপর কেউ কারো কথা ফেলতে দিচ্ছে না, সমান তালে তিনজনের কথার উত্তর দিয়ে যাচ্ছে নীলা। এক পর্যায়ে মা বলল, বের হয়ে যাও আমার ঘর থেকে। আমি নিজে থেকে আসিনি এই ঘরে, সমাজের 5 জন নিয়ে বিয়ে করে এসেছি, যেতে হলে 5 জনকে ডেকে জামাই নিয়ে বের হব। তখন আমাকে জরুরি তরব, আমি অফিসের কাজ ফেলে দিলাম দৌড়। আমাকে বলা হলো আমি কি চাই, মা নাকি বউ। বিকাল হয়ে আসছে, গাছের পাতাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, নীলাও ব্যাগ গুছিয়ে ফেলেছে। এখন আমার সিদ্ধান্তের অপেক্ষায়। আমি হ্যাঁ বললে সাথে যেতে হবে, না বললে ও তুলতুলকে নিয়ে বেরিয়ে যাবে। বসার রুমে সবাই আছে, মা খাটে বসে আছে, বাবা আর মামা সোফায়। নীলা রুমের পর্দার পাশে দাঁড়ানো, ওর চোখ মুখ নির্বিকার। আমি অপরাধীর ভঙ্গিতে সবার মাঝে দাঁড়ালাম, কেউ কোনো কথা বলছে না। আমি একটা বড় নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করলাম, মা, নীলা, তোমরা দুজনের থেকেই কোনো একজনকে বেছে নেওয়ার অধিকার আমার নেই, সেই অধিকার আমি হারিয়ে ফেলেছি। কিভাবে তা বলছি এখন, সে অধিকার তোমাদের। কে আমায় বেছে নিবে তার আগে আমার কিছু কথা আছে। মা, প্রথমে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তুমি ঘরে একটা মেয়ে চেয়েছিলে, কিন্তু তাকে ঘরের বউ থেকে মেয়ে বানিয়ে তোমায় দিতে পারলাম না। আমি নীলাকে সাহায্য করিনি, তোমায় বোঝার জন্য আমি ওকে বলিনি। তুমি যখন বলো সন্ধ্যায় চুল খোলা রেখো না, তুমি ওকে খোটা নয়, তুমি ওকে শেখাচ্ছ। আমি ওকে বোঝাইনি। মা, তুমি চেষ্টা করেছিলে, কিন্তু বাবা কোনো কাজে তোমায় সাহায্য করেনি। আমি তোমার 7 রাজার ধন, তাই তুমি এইসব আমায় করাওনি। এটা আমাদের নিয়ম। তার মানে এই না যে বাবা কখনো তার দায়িত্বে অবহেলা করেছে। সেদিন নীলা মাছের পেটি নিয়েছিল, তখন তুমি বললে পলাশ তো পেটি খায়, আর নীলা আবার রাখতে গেলে বলেছিলে খাও খাও আর রেখো না। এটা তো এঁটো হয়ে গেছে। সেদিন নীলার কান্নাটা বুঝে আমি ওকে বুঝাইনি। তুমি কতবার আমায় মেরেছিলে এঁটো হাতে কিছু রাখতে গেলে। সারাদিন শেষে বাসায় এলে তখন যে তুমি ছিলে আমার সকল কথার ঝুড়ি, সব ছিল তোমার জানা। আমি ছিলাম তোমার একমাত্র জানালা। সরি মা, আমি তা করিনি। নীলা, আমি তোমার কাছে অপরাধী, তুমি আমায় ক্ষমা করো, কারণ আমি তোমার প্রথমে ছোট ছোট মন খারাপগুলো শুনিনি, শিখিয়ে দিইনি কিভাবে তোমাকে আর এই সব কথা শুনতে হবে না। কি করলে? মা উচ্চস্বরে হেসে ওঠে। কোন খাবারটা পেলে বাবা পুরনো কথার বাক্স খোলে। তোমার ছোট ছোট ভুলগুলো অপরাধ হওয়ার আগেই নিজের বলে তোমাকে বাঁচিয়ে দিইনি। আমি তোমার আর মায়ের সম্পর্কটা কখনো স্বাভাবিক করার চেষ্টা করিনি। যেখানে তোমার খারাপ লাগলে তুমি মাকে বলতে পারোনি, মা, আমার শরীরটা খারাপ লাগছে, আপনি এটা করেন তো প্লিজ। সহজ ব্যাপারটা তোমাদের মনের দূরত্ব এত জটিল করে তুলেছে যে সেদিনের সৌরভের থালা ধোয়াতেও মায়ের চিৎকার করাটা কত স্বাভাবিক ছিল। আর তোমার চুপ করে থেকে আবার তা করতে থাকা নীরবতায় কত রাগ অভিমানের গভীরতা ছিল, আমি বুঝতেই পারিনি। তাই আমি তোমাদের অপরাধী। এখন মা, তুমি বলো, সব বিসর্জন দিয়ে আমায় এত বড় করেছো। তুমি যদি বলো তুই বউ ছেড়ে দে, আমি ছেড়ে দেব মা। কিন্তু আমাকে তুমি আর সংসারই করতে পারবে না, কারণ তোমার পছন্দের সর্বগুণ সম্পূর্ণ মেয়ে যখন এই সংসার ছাড়তে হবে, তখন আমি আবার কোনো স্বর্গগুণ সম্পূর্ণ নীলা এনে অকর্মা বানাতে পারবো না। আমাকে দিয়ে হবে না। আর নীলা, তুমি যদি বলো তুমি আমার বিয়ে করা বউ, আমাদের বাচ্চা আছে, তোমার আইনি অধিকার আছে আমার উপর, আমাকে তোমার সাথে যেতে হবে। আমি বাধ্য, কিন্তু আমার কাছ থেকে তুমি কোনো দায়িত্বের আশা রাখতে পারবে না, কারণ যে ছেলে মা বাবাকে একা ফেলে যাবে তার কাছে তুমি কোনো মূল্যবোধের আশা রাখতে পারবে না। এখন তোমরা বলো আমাকে কিভাবে ভাগ করতে চাও। আমার মুখের হাসি, বুকের শান্তিটা নীলার সাথে বিদায় করে দিয়ে আমায় রাখতে চাও, নাকি নীলা আমায় সারা জীবনের আত্মগ্লানি মাথায় নিয়ে জীবন্ত মূর্তি বানিয়ে নিয়ে যেতে চাও?
কেন আমাকে বলা হচ্ছে মা নাকি বউ? কেন? মা আর বউয়ের মাঝে অপশন থাকবে। যখন মা আর বউ ছাড়া অপূর্ণ সব, কেন ওদের মাঝে নাকি শব্দটা আসবে? তোমরা বলো কিভাবে ভাগ করব এই ভগ্নাংশ? একটানা কথাগুলো বলে আমি ক্লান্ত হয়ে গেলাম। অনেকক্ষণ নীরবতার, সবার চোখে জল গড়িয়ে একাকার। কোথায় যেন সন্ধ্যা প্রদীপ জ্বলছে, ধূপের সুবাস আসছে। কিছুক্ষণ পর মা গলা খেকারি দিয়ে অধিকার খাটিয়ে বলল, তোমার মামা চলে যাবে তো বৌমা, একটু আদা চা করো। আর ময়দা বেলে কিছু লুচি বানাও, পারবে তো? নীলা চোখের পানি মুছতে মুছতে হেসে বলল, এখনই করছি মা। উড়ন্ত বেলুনকে হঠাৎ ফুটো করে দিলে যে এমনটা করে ফুস করে মাটিতে পড়বে, আমি তেমন করে বসে পড়লাম মায়ের পায়ের কাছে। মায়ের কোলে মাথা রেখে এতক্ষণে টালমাটাল শরীরটা সামলাচ্ছি। মা চুলে হাত বুলিয়ে যাচ্ছে, যা অফিসের কাপড় ছেড়ে আয়। আমি রান্নাঘরে গেলাম, নীলা লুচি বেলছে। আমি গিয়ে যে জড়িয়ে ধরলাম ওকে বুকে। কারো মুখে কথা নেই, কিন্তু আমার বুকটা যেন গরম কোনো তাওয়াতে এক টুকরো বরফ রাখলো কেউ। ছ্যাঁত ছ্যাঁত আওয়াজ করে গলে যাচ্ছে সবটা। আর একটু পর সব গলে পানি হয়ে গেল। সব জমানো কষ্টগুলো এখন যেন অনেক দিনের অব্যাহত পুকুরের শান্ত জল কোনো সমাপ্ত।